আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডার এবং এটা খুবই বড় একটা চ্যাপ্টার। আমাদের এমবিবিএস এর জন্য আমরা যতখানি দরকার এবং আমাদের বোঝাবার জন্য সেটা আমরা আসলে এখানে আলোচনা করব। এই অ্যাসিড বেস ডিসঅর্ডারের ভিতরে আমাদের জানতে হয় মেটাবলিক ডিসঅর্ডারগুলো আর অ্যাকচুয়ালি রেসপিরেটরি ডিসঅর্ডার। তাহলে মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস। তাহলে যদি কোনো পেশেন্টের মেটাবলিক কোনো প্রবলেম থাকে তাহলে প্রথম যে হিটটা হয় সেটা হচ্ছে রেনাল সিস্টেম এবং এখানে বাইকার্বনেট যদি কমে যায় তাহলে আমরা মনে করব যে পেশেন্টের অ্যাসিডোসিস হচ্ছে, আর যদি বাইকার্বনেট বেড়ে যায় তাহলে হচ্ছে অ্যালকালোসিস। তাহলে আমাদের জানতে হবে যে নর্মাল বাইকার্বনেট লেভেল কত। 24 মিলিমোল পার লিটার হচ্ছে নর্মাল বাইকার্বনেট লেভেল। আর যদি কোনো পেশেন্টের রেসপিরেটরি কোনো প্রবলেম হয় তাহলে তার প্রথম যে ইফেক্টটা হয় পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের উপর ইফেক্ট হয় আর কি। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি পেশেন্টের বেড়ে যায় তাহলে অ্যাসিডোসিস হবে, কারণ অ্যাসিড অ্যাকুমুলেশন হবে কার্বন ডাইঅক্সাইড বডিতে। আরেকটা যদি কমে যায় তাহলে অ্যালকালোসিস হবে। এটা আর কি হিট। এখন কম্পেনসেশন আসলে ব্যাপারটা আসে কিভাবে? যদি কোনো পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হয় তাহলে কম্পেনসেশন করবে রেসপিরেটরি দিয়ে। তাহলে এখানে কি অ্যাসিডোসিস হলে পেশেন্টের কি হবে, মানে ওভার ব্রিদিং হবে, মানে কার্বন ডাইঅক্সাইড কী করবে এখানে ওয়াশ আউট করবে, এখানে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। অ্যাসিডোসিস বাইকার্বনেট যদি কমে যায় তাহলে আমরা মনে করব যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। আর ওই পাশে কম্পেনসেশনের জন্য যেটা হবে যে পেশেন্টের কি হবে কার্বন ডাইঅক্সাইডকে ওয়াশ আউট করে ফেলবে এখানে এটা। আর যদি অ্যালকালোসিস হয় তাহলে পেশেন্টের কি হবে যে বাইকার্বনেট লেভেল বেড়ে যাবে, আর এই ক্ষেত্রে পেশেন্টের হাইপোভেন্টিলেশন হবে। মানে কি সেখানে পেশেন্টের মানে যেটা ওভার ব্রিদিং হইতো সেটাকে আর ব্রিদিংটা কম হবে, মানে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করবে। ঠিক এমনিতেই এরকম ঘটনা ঘটে রেসপিরেটরির ক্ষেত্রে। যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। সেই ক্ষেত্রে বাইকার্বনেট কিডনি দিয়ে রিঅ্যাবজর্পশন বেশি হবে। তাহলে বাইকার্বনেট যদি আমরা বাড়াতে পারি তাহলে এখানে কম্পেনসেশন হবে। মানে মোট কথা হচ্ছে এই কম্পেনসেশনের উদ্দেশ্য হচ্ছে বডির পিএইচটাকে মেনটেন করা। এরকমই যদি পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস হয় তাহলে এখান দিয়ে এই যে মানে কিডনি দিয়ে বাইকার্বনেট অ্যাবজর্পশন কমে যায় আর কি এটা। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ অ্যানায়ন গ্যাপ। এটা আমাদের খুব জানতে হবে। অ্যানায়ন গ্যাপ হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্যাটায়ন মানে পজিটিভ চার্জযুক্ত যত ধরনের মলিকুল আছে সেগুলো, আর একটা হলো গিয়ে নেগেটিভ চার্জযুক্ত হলো গিয়ে অ্যানায়ন। তাহলে ডিফারেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 6 to 11 মিলিমোল। এখন যদি দেখা যায় যদি কোনো পেশেন্টের এই অ্যানায়ন গ্যাপ বেড়ে যায়, বিশেষ করে মেটাবলিক অ্যাসিডোসিসে যেই কয়টা আমাদের কজ আছে এবং যেটাতে আমরা আগাবো সেখানে যে হেডলাইনটা আছে আমাদের এটিওলজি পড়বার জন্যে, প্রথম হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ। কী কী কারণে নর্মাল অ্যানায়ন গ্যাপ হওয়া সত্ত্বেও মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে? প্রথমটা হচ্ছে যদি কোনো পেশেন্টের ডায়রিয়া হয়, ভমিটিং হয় এবং সেই কারণে যদি বাইকার্বনেট লস হয় তাহলে সেটা হচ্ছে সবচাইতে কমন কারণ। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে মেটাবলিক অ্যাসিডোসিস বাট নর্মাল অ্যানায়ন গ্যাপের কারণ কি? তো প্রথম বলতে হবে কি ডায়রিয়া, ভমিটিং, যা যে সমস্ত কারণে বাইকার্বনেটগুলো জিআই ট্র্যাক দিয়ে লস হয় সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যে যদি কোনো কারণে পেশেন্টের বডিতে আমাদের ইনজেকশন হয় কিংবা আমরা যদি বডিতে ঢুকাই দিই অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই কারণে নর্মাল অ্যানায়ন গ্যাপ হওয়া সত্ত্বেও অ্যাসিডোসিস হইতে পারে। আরেকটা হচ্ছে আমরা শুনে থাকবো যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের যে কয়টা প্যাথোজেনেসিস আছে সেটা হচ্ছে যে প্রক্সিমাল রেনাল টিউবেল দিয়ে যদি কোনো কারণে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন না হয় ইন দ্য এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন আয়ন, মানে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয় আর হাইড্রোজেন আয়ন বের করে দেয়। আরেকটা হলে লেট ডিস্টাল অথবা ডিস্টাল রেনাল টিউবুলসে যেটা হয় যে হাইড্রোজেন আয়ন কী করে যে বের করে দেয় ইন দ্য এক্সচেঞ্জ অফ সোডিয়াম। যদি এই সমস্ত না হয় তাহলে আমাদের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়। তাহলে নর্মাল রেনাল টিউবুলার মানে নর্মাল অ্যানায়ন গ্যাপ উইথ মেটাবলিক অ্যাসিডোসিসের কারণ কি? নাম্বার 1 কারণ হচ্ছে নম্বর কারণ হচ্ছে বাইকার্বনেট লস ডিউ টু ডায়রিয়া, ভমিটিং। 2 নম্বর যদি অ্যাসিড ইনজেকশন হয় সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। আরেকটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটা। তারপরের কারণ হচ্ছে যে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ কী কারণ হইতে পারে? একটা হচ্ছে যদি অ্যান্ডোজেনাস সোর্স থেকে কোনো কারণে এই ধরনের অ্যাসিডোসিস অবস্থা তৈরি হয়। প্রথম কজটা হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, আমরা সবাই জানি। দ্বিতীয় কারণ হচ্ছে স্টারভেশন কিটোসিস বলি, স্টারভেশন কিটোসিস। 3 নম্বর কারণ হচ্ছে আমাদের যে এটা নট আনকমন, কমন স্পেশালি ফর সেপ্টিসেমিক পেশেন্টদের জন্য ল্যাকটিক অ্যাসিডোসিস।
4 নম্বর যে কারণ হচ্ছে যে অ্যালকোহল পয়জনিং অর ওভারডোজ এটা। তাহলে অ্যান্ডোজেনাস সোর্স থেকে কী কারণে অ্যাসিড তৈরি হবে, মানে অ্যাসিডোসিস হবে এবং সেই ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ বাড়বে, সেটার কারণটা আমি আবারও বলছি। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, স্টারভেশন কিটোসিস, তারপর হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস ডিউ টু সেপ্টিসিমিয়া অর আদার কজ। 4 নম্বর কারণটা হচ্ছে আমাদের অ্যালকোহল পয়জনিং এটা। আর একটু এক্সোজেনাস সোর্স থেকে যদি কোনো কারণে আমাদের বডিতে অ্যাসিড ঢুকে যায় এবং সেই ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ বেড়ে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি কারণ হতে পারে? নাম্বার ও ইথানল পয়জনিং, ইথাইলিন গ্লাইকোল পয়জনিং, মিথানল পয়জনিং, এটা একটা কারণ। আর হলো অ্যাসপিরিন অর স্যালিসাইলেট পয়জনিং, সেটা হলো একটা কারণ। যদি আমরা প্রায়শই দেখি যে কোনো যে এলাকায় যে মিথানল পয়জনিং হয়েছে, এত লোক মারা গিয়েছে, হ্যাঁ, কিংবা কোনো পেশেন্ট সুইসাইডাল অ্যাটেম্পটের জন্যে অ্যাসপিরিন অর স্যালিসাইলেট পয়জনিং হয়েছে, সেই ধরনের ক্ষেত্রে এক্সোজেনাস সোর্স থেকে বডিতে একটা অ্যাসিডোসিস হয় এবং এই ধরনের ক্ষেত্রে আমাদের একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয় এটা। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের অ্যান্ডোজেনাস সোর্সে যেই অ্যাসিডোসিস হয় আরেকটা কমন কারণ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ অথবা অ্যাকুট কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের জন্য অ্যাকুট অন ক্রনিক স্টেজ হয়, মানে যেখানে ইউরিমিক স্টেজটা তৈরি হয়, অথবা অ্যাকুট কিডনি ডিজিজ, সেই ক্ষেত্রেও একটা ইউরিমিক অবস্থা তৈরি হইতে পারে। মোট কথা হচ্ছে গিয়া রেনাল ইনসাল্ট, সেই ক্ষেত্রে অ্যাসিডোসিক একটা এনভায়রনমেন্ট তৈরি হয় আর কি। তাহলে অ্যাকুট অন ক্রনিক সিকেডি অথবা অ্যাকিউট রেনাল ফেলোর উইথ ইউরিমিক স্টেজ, এই কারণে আমাদের কি করা হয় যে অ্যান্ডোজেনাস সোর্সে অ্যাসিডোসিস অবস্থা তৈরি হয় এবং এটাও একটা মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি করে আর কি। যদি পরীক্ষায় প্রায়শই স্যাররা জিজ্ঞেস করে যে এই মেটাবলিক অ্যাসিডোসিস এত লম্বা কারণের মধ্যে সবচাইতে কমন কারণ কি আমরা যেটা ওয়ার্ডে ফেস করি, প্রথম কারণ হচ্ছে আমাদের ডায়রিয়া ভমিটিং। এই কারণে আমাদের যদি পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হয় এবং রেনাল ফেলুর হয়, সেটা আমরা বুঝতে পারি এটা একটা, হ্যাঁ, এটা একটা মানে ডায়রিয়া ভমিটিংয়ের জন্য। একটা হলো যে রেনাল ফেলুর ডিউ টু এনি কারণ, সেটা হচ্ছে যে সেটা হলো অ্যাকুট জন্য অবস্থার জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে বা অ্যাকুট অন ক্রনিক স্টেজে হইতে পারে। সেটা হলে আমাদের কি হয় অ্যান্ডোজেনাস সোর্সের জন্য, এই ক্ষেত্রে আবার রেনাল অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে আর কি এটা। আরেকটা হলো ডিকে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, সেটাও কমন আর কি। আর সর্বশেষ এক্সোজেনাস যে সোর্স যেটা বাইরে থেকে এলো, দুইটা পয়জনিং, মিথানল পয়জনিং, ইথাইলিন গ্লাইকোল পয়জনিং। আরেকটা যেটা হলো আমাদের বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় মাঝে মাঝে দেখি যে এরকম জায়গায় বিষাক্ত অ্যালকোহল পান করে মানুষজন মারা গিয়েছে, সেটা একটা কারণ। এগুলি এলো সবচেয়ে কারণ। আর সুইসাইডাল অ্যাটেম্পটের জন্য অ্যাসপিরিন ও স্যালিসাইলেট পয়জনিংয়ের জন্য। এটা হলো অল ওভার দ্য কজ, মানে মোটামুটি একটা গ্রস কজ হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের একটা কারণ। তাহলে আমরা অ্যাসিডোসিস নিয়ে আসলে রুগী আসলে আমাদের কী নিয়ে প্রেজেন্ট করবে? 1 নম্বরে আন্ডারলাইং কজের যে প্রবলেম থাকবে, যদি পেশেন্টের ডায়রিয়া ভমিটিং থাকবে, সেই ক্ষেত্রে পেশেন্টের ডিহাইড্রেশন থাকবে আর কি, ডিহাইড্রেশন থাকবে, ইউরিন আউটপুট কম থাকবে, অ্যাসিডোসিসের জন্য পেশেন্ট কনফিউশন, ড্রাউজি থাকবে এবং পেশেন্ট ব্রেদিং ডিফিকাল্টি থাকবে, পেশেন্ট হাইপার মানে ব্রেদিং নেওয়ার চেষ্টা করবে। কারণ আমরা জানি অ্যাসিডোসিস হইলে আমাদের কার্বন ডাইঅক্সাইডকে ওয়াশ আউট করার চেষ্টা করে কে? রেসপিরেটরি সিস্টেম। তাহলে ওভার ব্রেদিং হবে আর কি পেশেন্ট, কিন্তু লাংসে কিছুই পাওয়া যাবে না আর কি। তাহলে আমরা যদি বেশি বলে যে ইউরিমিক লাং হইলে কী হবে? পেশেন্টে বলে ওভার ব্রিদিং, হাইপার ভেন্টিলেশন হবে, বাট লাং থাকবে ক্লিয়ার, কিন্তু ইউরিমিক স্মেল থাকতে পারে এখানে এটা একটা ব্যাপার। আর আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করলেই কিন্তু পেশেন্ট এখানে ভালো হয়ে যেতে পারে, অন্য কোনো ট্রিটমেন্টের এখানে দরকার নেই। স্যাররা পরীক্ষায় এতটুকুই ঠিক জানতে চায়। কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি রেনাল ফেলুর হয়, ইউরিমিক অবস্থা তৈরি হয়, সেই ক্ষেত্রে রেনাল ডায়ালিসিস মানে কিডনি ডায়ালিসিস করতে হয় আর কি। টেম্পোরারি ডায়ালিসিস সাধারণত ফিমোরাল ভেন নিয়ে ক্যাথেটার দিয়ে করা হয়ে থাকে, এটা একটা। এর বাইরে পরীক্ষা আসলে জিজ্ঞেস করার কোনো সুযোগই নেই আমাদের। কেউ তো জিজ্ঞেস করতে পারে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সম্বন্ধে আমরা কিছু জানি কি না। আমাদের 4 ধরনের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আছে, প্রক্সিমাল, ডিস্টাল, লেট। এখানে সবগুলি ভিতরে টিপিক্যাল যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সেই ধরনের ক্ষেত্রে সাধারণত ফেলিউর টু অ্যাবজর্পশন অফ বাইকার্বনেট ইন দ্য ব্লাড। এই বাইকার্বনেট যদি কমে যায় তাহলে আমাদের কি হবে যে ইউরিনে যে কী হয়, অ্যাসিডিক একটা ইউরিনের পিএইচটা কমে যাবে। আর এখানে বাইকার্বনেট যদি আমাদের ফেলিউর টু অ্যাবজর্ব হয় তাহলে ইউরিনে অ্যালকালি হবে আর ব্লাডে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট তৈরি করবে।
আলটিমেটলি কী হবে যে অস্টিওম্যালাইসিয়া হয়, কীরকম মানে বোনস থেকে এই ক্যালসিয়াম মোবিলাইজেশন হয় এবং সেটা ইউরিন দিয়া এক্সক্রিশন হয়। এক্সক্রিশন হওয়ার সুবাদে কী সমস্যা হবে, যে রেনাল মানে ক্যালসিফিকেশন হয় এবং ইউরিটারিক স্টোন হয় এবং কিডনি স্টোন দেখা দেয়। এটাই তাহলে যদি কোনো পেশেন্টের দেখা যায় ইউরিনে অ্যালকালি ইউরিন তৈরি হয় কিন্তু ব্লাডে হচ্ছে মানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, নর্মালি কী হওয়ার কথা ছিল, যদি ব্লাডে অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয় তাহলে ইউরিনেও কী হওয়ার কথা ছিল, মানে পিএইচটা কম থাকার কথা ছিল। কিন্তু এখানে অ্যাসিডোসিস, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে কি যে জিনিসটা ঘটে যে ব্লাডে হচ্ছে গিয়া পেশেন্টের এই যে আমাদের একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, কারণ ভেল টু রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট প্রক্সিমাল টিউবুস, আলটিমেটলি বাইকার্বনেট কী হয়, এক্সক্রিশন হয় এবং একটা অ্যালকালাইন ইউরিন তৈরি হয়। আরেকটা হচ্ছে যে এই ক্যালসিয়াম ইউরিন দিয়ে অ্যাবজর্পশন হওয়ার কারণে যে প্রবলেমটা দেখা দেয় সেটা দিয়ে পেশেন্টের কি যে ইউরেটারিক স্টোন, রেনাল স্টোন সেগুলো হয় আর কি। এটা এতটুকুই, স্যার আর বেশি কিছু জিজ্ঞেস করে না। আর অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের হাইপোক্যালিমিয়া তৈরি হয়, মানে পটাশিয়াম ফেল টু অ্যাবজর্ব। তাহলে এই পেশেন্টের নিয়ে কী নিয়ে প্রেজেন্ট করে, হাইপোক্যালিমিয়া নিয়ে, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, আর হচ্ছে গিয়ে মানে মানে ইউরিনে অ্যালকালি আর ব্লাডে হচ্ছে গিয়ে অ্যাসিডোটিক অবস্থা, সেটা হলো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এটা এতটুকুই। আরেকটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এবার যে এটা মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে যদি কোনো কারণে ব্লাডে অ্যালকালোসিস মানে বাইকার্বনেটের লেভেল বেশি থাকে তখন যে অবস্থাটা তৈরি হয় সেটা নাম হলো অ্যালকালোসিস। তো কী কী কারণে তৈরি হয়, অনেকগুলি কারণ আছে। নাম্বার 1 কারণ সেটা হচ্ছে আমাদের যদি কোনো পেশেন্টে স্টিরয়েড ইনজেকশন করে, আমরা তো কমনলি স্টিরয়েড আমরা খেতে থাকি, আমরা দেই, পেশেন্ট নিজে ইচ্ছা করে খায়, আর মানে এই সমস্ত অবস্থা যদি তৈরি হয় তাহলে হলো স্টিরয়েড ইনজেকশন, মানে গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন। আর যদি কোনো পেশেন্টের কন সিনড্রোম হয়, আমরা জানি যে অ্যাডেনাল গ্ল্যান্ডে ছোট্ট একটা মিনারেলোকর্টিকয়েডের ডিসঅর্ডার একটা টিউমার হয়, এখানে অতিরিক্ত সোডিয়াম ওয়াটার রিটেনশন হয়, এটা কন সিনড্রোম তৈরি হয় আর কি। হ্যাঁ, সেই ধরনের ক্ষেত্রে আমাদের অ্যালকালোসিস অবস্থা তৈরি হইতে পারে আর কি। এটাই সবচাইতে কমন কারণ। আরেকটা হলো যদি ডায়রিয়া ভমিটিং হয় সেই কারণে অ্যালকালোসিস অবস্থা তৈরি হয়। নাম্বার 1 সবচেয়ে কমন কারণ হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে পেশেন্টের কি রিপিটেড ভমিটিং অবস্থা তৈরি হয়, আর সেই ক্ষেত্রে পেশেন্টের কি অ্যালকালোসিস অবস্থা হয়, মেটাবলিক অ্যালকালোসিস। সেই ক্ষেত্রে কী হয়, প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া তৈরি হয়, ইউরিনটা অ্যাসিডোসিস থাকতে পারে, প্যারাডক্সিক্যাল। এটা আমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে যে পেশেন্টের যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয় বিশেষ করে সার্জারিতে তুমি কী ধরনের ক্লিনিক্যাল ফিচার পাবা। একটা হলো স্যার হাইপোনেট্রিমিয়া পাইবো, হাইপোক্যালিমিয়া পাবো, তারপর হচ্ছে হাইপোক্লোরিমিয়া পাবো, আর এটা কি প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া পাইতে পারি এখানে, কম্পেনসেশন মেকানিজমের জন্য এখানে আর কি। এটা একটা ব্যাপার। তাহলে দিস ইজ অল অ্যাবাউট মেটাবলিক ডিসঅর্ডার ইনক্লুডিং অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস। তারপরে যে কজগুলো আছে সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস হওয়ার যে কারণগুলো হয় যেটা হলো কোনো কারণে বডিতে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়। কী কারণে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয় আমরা জানি, যদি কোনো কারণে পেশেন্টের শ্বাস নিতে না পারে কিংবা ব্রিদিং ডিফিকাল্টিস দেখা দেয়, কী কারণে অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, অথবা কোনো নার্কোটিক ড্রাগ পয়জনিং, যে পেশেন্টের সেন্টার ডিপ্রেসড হয়ে গেল, সে ব্রিদিং নিতে পারছে না, অথবা তার নার্ভগুলো প্যারালাইসিস হয়ে গেল, রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়ে গেল, কেন মাইস্থানিয়া গ্রেভিস, এই সমস্ত, অথবা জিবিএস, সেই কারণে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন যদি হয় সেই ধরনের ক্ষেত্রে আমাদের বডিতে একটা কি হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস অবস্থা তৈরি হয়। তা কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের সাইন কি, সাইন পরীক্ষায় প্রায়শই জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে পেশেন্টের এই ক্ষেত্রে পেশেন্টের ফ্ল্যাপিং ট্রিমর হয়, হাতরা পেশেন্টের পরে যে ফ্ল্যাপিং ট্রিমর, সায়ানোসিস থাকে, পেশেন্ট ওয়ার্ম সোয়েটি হ্যান্ড থাকে, আমরা যদি হ্যান্ডশেক করে দেখি পেশেন্টের সোয়েটি এবং ওয়ার্ম হ্যান্ড, আর হলো হাই বাউন্ডিং পেরিফেরাল পালসেস। পেরিফেরাল পালস যদি আমরা দেখি হাই বাউন্ডিং পালস, ওয়ার্ম সোয়েটি হ্যান্ড, ফ্ল্যাপিং ট্রিমর অ্যান্ড পেশেন্টের সায়ানোসিস, এগুলো পরীক্ষায় খুব বেশি জিজ্ঞেস করা হয়। জিজ্ঞেস করা হবে অ্যাকুট রেসপিরেটরি যদি এক্সারবেশন থাকে, সিওপিডি এক্সারবেশন থাকে, কিংবা নিউমোনিয়া যদি রেসপিরেটরি ফেলিওর থাকে, জিজ্ঞেস করবে এই পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের কোনো সাইন আছে কি না। নিউমোনিয়া তো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, কারণ এখানে অক্সিজেন কমে যায়, সাধারণত কার্বন ডাইঅক্সাইড নর্মাল থাকে। কিন্তু সিওপিডির অ্যাকুট এক্সারবেশন থেকে শুরু করে আমি যা বললাম, যে নার্কোটিক ড্রাগ পয়জনিং কিংবা পেশেন্টের জিবিএস যদি হয়, তাদের কিংবা মাইস্থানিয়া গ্রেভিস যদি হয়, সেই জন্য ব্রিদিং ডিফিকাল্টিস হয় আর কি। এটা একটা ব্যাপার। তাহলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের সাইন আমরা নিশ্চয়ই সবাই পরীক্ষায় পারবো জিজ্ঞেস করলে। পেশেন্ট কনফিউজ থাকবে, ড্রাউজি থাকবে, সায়ানোসিস থাকবে, ওয়ার্ম অ্যান্ড সোয়েটি হ্যান্ড থাকবে, পেরিফেরালটা কোল্ড থাকবে, হ্যাঁ, এবং শেষে ফ্ল্যাপিং ট্রিমর থাকবে আর কি। এটা একটা কারণ। ফ্ল্যাপিং ট্রিমর আর কোথায় থাকে, যে কোনো মেজন অর্গানে ফেলিওর হইলেও হয়, বিশেষ করে সিএলডি পেশেন্ট যদি
এনকেফালোপ্যাথিতে থাকে, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি থাকে, সেখানেও ফ্যাপিং টিউমার থাকে। আমাদের আসলে কোরিলেট করতে হবে, পরীক্ষায় মুখস্থ করলে হবে না, নাহলে পরীক্ষায় অ্যান্সার দিতে পারবো না, আর পরীক্ষায় ভুলে যাব ভয়তে। তাহলে এখানে কম্পেনসেশন করবে কি, যদি রেসপিরেটরি অ্যালকালোসিস মানে এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি হয়, তাহলে কি করবে, কিডনি কম্পেনসেশন করার চেষ্টা করবে। সে ট্রাই টু রিটেইন বাইকার্বনেট, অ্যাবজর্ব বাইকার্বনেট, সে বাইকার্বনেটকে অ্যাবজর্পশন করতে পারবে। কেন, আমরা জানি এই কার্বন ডাইঅক্সাইড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, এটা দুই ভাগে ভাগ, এটা কি হবে, কার্বন ডাইঅক্সাইড সেটা কি করবে, যে হাইড্রোজেন এবং কি তৈরি করবে, বাইকার্বনেট তৈরি করবে। তা আমাদের বডি কি করবে, এই অ্যাসিডটাকে হাইড্রোজেনকে বের করে দিতে এবং বাইকার্বনেটকে রিটেইন করতে, তাহলে একটা কম্পেনসেশন অবস্থা তৈরি করার চেষ্টা করে বডি। হ্যাঁ, আরেকটা হলো রেসপিরেটরি অ্যালকালোসিস, ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে মজার জিনিস, পরীক্ষায় জিজ্ঞেস করা হয় রেসপিরেটরি অ্যালকালোসিস তুমি কি দেখেছো পরীক্ষায়, ওয়ার্ডে কোনো জায়গায়? আমরা দেখি যদি কোনো পেশেন্ট ওভার ব্রিদিং করে আর কি, শ্বাস নিতে থাকে, অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে থাকে, আমরা আমাদের এই যে ইমার্জেন্সিতে এই পেশেন্ট অনেক পাই, অনেক মানে মেন্টালি ডিস্টার্বড, বিশেষ করে ওমেন পেশেন্টরা আসে খুব ওভার ব্রিদিং নিয়ে, সেটা সাইকোজেনিক একটা প্রবলেম। এছাড়াও আর কি কারণ হতে পারে, তো এটা আর কারণ হতে পারে সেলিসাইলেট পয়জনিং আর পালমোনারি অ্যাম্বুলিজম, সেটাও কারণ হতে পারে। অথবা কোনো পেশেন্টে যদি আমরা যে অক্সিজেন যদি খুব বেশি দিয়ে ফেলি, তাহলে এই অ্যালকালোসিস অবস্থা তৈরি হইতে পারে। এতে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো পেশেন্টের টিটানি হয়, আরেকটা হলো পেশেন্টের সিজার ডিসঅর্ডার দেখা দেয়। কেন, কারণ ক্যালসিয়াম কি করে, অ্যালবুমিনের সাথে বাইন্ড করে ফেলে, বাইন্ড করার পরে আয়নেস ক্যালসিয়াম কম থাকে, আয়নেস ক্যালসিয়াম কমের জন্য পেশেন্ট মে ফিল উইথ টিটানি, এরকম করে পেশেন্ট প্রেজেন্ট করতে, টরোসিউস সাইন এবং বস্টেক সাইন পজিটিভ থাকতে পারে পেশেন্টে। ইভেন পেশেন্ট মে প্রেজেন্ট উইথ সিজার ডিসঅর্ডার। তাহলে কোনো পেশেন্ট যদি আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে যে তুমি কি মেটাবলিক অ্যালকালোসিস রেসপিরেটরি অ্যালকালোসিসের কোনো পেশেন্ট দেখেছো, হ্যাঁ কমন বলবো স্যার, যে মেন্টালি ডিস্টার্ব কোনো পেশেন্ট আমাদের প্রায় মানে ব্রেথলেসনেস নিয়ে আসে, সেক্ষেত্রে তাদের টিটানিও থাকে, আমরা সেই ধরনের পেশেন্টের অক্সিজেন লেভেল নর্মাল থাকে, আমরা মনে করি যে এই পেশেন্টের জন্য ওই সময় হয়তো কি বলে এটা মেটাবলিক আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস। এই সব কিছু আমরা সাধারণত কীভাবে ডায়াগনোসিস করি, ডায়াগনোসিস একটাই উপায়, একটা ইলেকট্রোলাইটস দেখি আমরা ইনক্লুডিং বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড লেভেল, আরেকটা হচ্ছে পেশেন্টের এভিজি আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি। আমরা কি করি, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। যে কোনো রেসপিরেটরি ইনসাল্টের জন্য তো এটা মাস্ট ম্যান্ডেটরি এভিজি করা। আরেকটা যদি আমরা মেটাবলিক যদি কোনো ডিসঅর্ডার চিন্তা করি, সেক্ষেত্রে বাইকার্বনেট লেভেল ইনক্লুডিং ইলেকট্রোলাইট ডিসঅর্ডার, সেগুলো আমরা দেখতে পারি আর কি। তাহলে এটা হলো সাধারণত আমাদের একটা ব্রিফ আমাদের আলোচনা অ্যাসিড বেস ডিসঅর্ডার, কারণ এটা একটা অনেক বড় চ্যাপ্টার। তার আমাদের এতটুকু আমরা মনে রাখবো যে কজগুলো কি, বেসিক প্যাথোজেনেসিস কি, ক্যাটায়ন অ্যানায়ন গ্যাপ কি, নর্মাল ক্যাটায়ন অ্যানায়ন গ্যাপ মানে নর্মাল অ্যানায়ন গ্যাপ কি হইতে পারে, কীভাবে অ্যানায়ন গ্যাপটাকে বের করা হয়, ডিফারেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, আর হচ্ছে আমাদের ওই এখানে কে কোডটাতে কম্পেনসেশন করে। হ্যাঁ, মেটাবলিক ডিসঅর্ডারে রেসপিরেটরি কম্পেনসেশন হয়, রেসপিরেটরি ডিসঅর্ডারে মেটাবলিক মানে কিডনি কম্পেনসেশন করে, এগুলো একটু ভালো করে ধারণা রাখতে হবে। আমি আশা করি এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বুঝাতে পেরেছি কিভাবে অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলো বডিতে ব্যালেন্স করা হয়, আর তোমরা আশা করি ডেভিডসনটাকে পড়লে পরে ভালো করে বুঝতে পারবে। আর আমাদের পরীক্ষায় কিন্তু এটাতে রিটেন ভাইবাতে খুব আসে, ইভেন অস্পিতেও কিন্তু ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকে, সেখানেও আসে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, আশা করি এটা ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দিয়ে পড়বে আর কি। সবাইকে ধন্যবাদ।